সবাইকে স্বাগত জানাই নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আমরা ইতোমধ্যে সন্ধি ও এর প্রকারভেদ নিয়ে কথা বলেছি। আমরা বাংলা স্বরসন্ধি নিয়ে কথা বলেছি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সংস্কৃত স্বরসন্ধি। প্রথমেই বলি নেই, সংস্কৃত স্বরসন্ধির অনেকগুলো নিয়ম আছে এবং এই নিয়মগুলোই মূলত আমাদেরকে মনে রাখতে হবে, কারণ বাংলা স্বরসন্ধি তো খুবই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করেছি, খুব কম সেখানে নিয়ম আছে, কিন্তু সংস্কৃত স্বরসন্ধিটাই কিন্তু আমাদেরকে মূলত জেনে নিতে হবে। এ কারণে অনেকগুলো নিয়ম আমরা এক সূত্রে একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করেছি। এতে ভিডিওটার পরিধিও একটু বড় হতে পারে, কিন্তু যেহেতু আমরা একটা জায়গায় একটা লেকচারে সবগুলোকে দেখতে চাই, যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তোমাদের খুঁজে পেতে অসুবিধা না হয়, এই কারণে কিন্তু একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখতে হবে। দেখো, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, এটাই হচ্ছে সংজ্ঞা। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে কিন্তু স্বরসন্ধি গঠিত হয়। ঠিক একই কথা আমরা বাংলা স্বরসন্ধির ক্ষেত্রেও বলেছিলাম, তবে পার্থক্যটা কোথায়? যে শব্দগুলো বাংলা ভাষার শব্দ সেগুলোই বাংলা স্বরসন্ধি, আর যে শব্দগুলো সংস্কৃত ভাষার শব্দ আমরা আমাদের মতো করে আমরা আমাদের ভাষায় প্রতিনিয়ত ব্যবহার করছি, সেই শব্দগুলোর মধ্যে যদি স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের ফলে গঠিত শব্দ পাই, তাহলেই সেগুলো সংস্কৃত স্বরসন্ধি। অনেকগুলো নিয়মের মধ্যে প্রথমটি, অ আ ধ্বনির পরে অ আ ধ্বনি থাকলে উভয় মিলে আ ধ্বনি হয়। অর্থাৎ কিরকম হচ্ছে বিষয়টা দেখো, অ অথবা দুটো অ ধ্বনির মিলনে আ, আবার অ এর সাথে আ ধ্বনির মিলনেও আ, আ ধ্বনির সাথে অ ধ্বনির মিলনে আ, আবার আ ধ্বনির সাথে আ ধ্বনির মিলনেও আ। অর্থাৎ দেখো, এখানে তোমাদের জন্য আমি একটু হাইলাইট করেছি, অধ্বনি বা আধ্বনি, তার সাথে অ বা আ যাই থাক না কেন, আমাদের ফলাফল কিন্তু থাকবে আধ্বনি। সন্ধির পরে আমরা পাবো আধ্বনি। একটু দেখো, হিম যোগ অচল, হিমাচল, এখানে কিন্তু ময়ের সাথে কি একটা অ আছে, তাই তো? এই যে অ, আবার যোগ অচল, এখানে তো একটা অ পাচ্ছি, এই যে অ, দুটো অ মিলে কি হবে? আ। তাহলে সন্ধির পরে কি পাবো? আ, ময়ের সাথে একটা কিন্তু আকার চলে এসেছে। একইভাবে দেখো, হিম যোগ আলয়, হিমালয়, এই যে ময়ের সাথে একটা আছে অ, আয়ের সাথে একটা এই যে এই আটা এখানে, তাহলে দুটো মিলে স্বরে আ। ঠিক আছে, হিম যোগ আলয় সমান হিমালয়। একইভাবে সিংহ যোগ আসন, সিংহাসন, আশা যোগ অতীত, আশাতীত, কথা যোগ অমৃত, কথামৃত, সদা যোগ আনন্দ, সদানন্দ, মহাযোগ আশয়, মহাশয়। তাহলে প্রথম নিয়মটা কিন্তু খুবই সহজ। অধ্বনি বা আধ্বনির সাথে যদি অধ্বনি বা আধ্বনির মিলন ঘটে, তাহলে আধ্বনি হবে সন্ধির পরে। নিয়ম 2, অ বা আধ্বনির পরে ই ধ্বনি থাকলে, হ্রস্বই হতে পারে দীর্ঘই হতে পারে, এই ধ্বনিগুলো থাকলে কি হবে? উভয়ের মিলনে এ ধ্বনি হবে। যেমন দেখো, অ যোগ ই সমান এ, সত্য যোগ ইন্দ্র, সত্যেন্দ্র। দেখো এখানে আছে কি? সত্য, মানে এখানে একটা অধ্বনি আছে জফলার পরে, আবার এখানে হ্রস্ব ই, তাহলে সন্ধিতে পাচ্ছি কিন্তু একার। হ্যাঁ, সত্যেন্দ্র। দেখো আবার শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, ভয়ের সাথে একটা অ আছে, এখানে একটা ই, তাহলে অ ই সমান এ, শুভেচ্ছা। সন্ধির পরে একটা একার পেয়ে গেছি আমরা। একইভাবে আ যোগ ই সমান এ, মহাযোগ ইন্দ্র, মহেন্দ্র, যথাযোগ ইচ্ছা, যথেচ্ছা। অযোগ দীর্ঘ ই সমান এ, অপযোগ ইক্ষা। দেখো পয়ের সাথে একটা অ আছে, আবার দীর্ঘ ইকার, এখানে দীর্ঘ ইকার সমান কি হবে? এ, পয়ের সাথে একার, অপেক্ষা। পরম যোগ ঈশ্বর, পরমেশ্বর। একইভাবে আ যোগ ই দীর্ঘ ই সমান এ, মহাযোগ ঈশ, মহেশ, মহাযোগ ঈশ্বর, মহেশ্বর। খুব সহজ, তাই না? আচ্ছা, আমরা 3 নম্বরে আসি। এটাও সহজ। অ বা আ ধ্বনির পরে উ বা দীর্ঘ উ ধ্বনি থাকলে উভয় মিলে কি হবে? ও ধ্বনি। যেমন দেখো, অ
যোগ উ সমান ও, সূর্য যোগ উদয় সূর্যোদয়। এখানে কি আছে, জয়ের সাথে একটা অ আছে আর উ দুটো মিলে এই যে দেখো জয়ের সাথে একটা ওকার হয়ে গেছে, সূর্যোদয়। সর্বোচ্চ, অ যোগ উ সমান ও, এই যে এখানে ওকার বয়ের সাথে। একইভাবে আ যোগ উ সমান ও, যথা যোগ উচিত যথোচিত, যথা যোগ উপযুক্ত যথোপযুক্ত, গৃহ যোগ ঊর্ধ্ব গৃহর্ধ্ব, নবযোগ উড়া নবরা। ক্লাসে থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে, মিস নবরা অর্থ কি, নবরা শব্দটার মানে কি? আমি বলে দিচ্ছি, নবরা শব্দটার অর্থ হচ্ছে সদ্য বিবাহিতা, অর্থাৎ নতুন বিয়ে হয়েছে এরকম কোন মেয়ের কথা বলা হয়েছে নবরা বলতে। এরপরে আ যোগ দীর্ঘ উ সমান ও, মহা যোগ উর্মি মহর্মি, গঙ্গা যোগ উর্মি গঙ্গোর্মি। ঠিক আছে, চলে যাই 4 নাম্বার নিয়মে। অ বা আ ধ্বনির পরে এ বা ওই ধ্বনি থাকলে উভয় মিলে ওই ধ্বনি হয়। খুব সহজ, তাই না? দেখো, অ যোগ এ সমান ওই, অর্থাৎ এইখান থেকে অ এসেছে, এর সাথে যদি এ যোগ করি তাহলে কি হবে, এই ওই ধ্বনিটা হবে। জন যোগ এক জনৈক, হিত যোগ এসি হিতৈষী। আ যোগ এ সমান ওই, সদা যোগ এব সদৈব, তথা যোগ এব তথৈব। অ যোগ ওই ওই, এই যে অ এর সাথে যদি ওই ধ্বনি যোগ করা হয় তাহলে ওই হবে। মত যোগ ঐক্য মতৈক্য, রাজা যোগ ঐশ্বর্য রাজৈশ্বর্য। আবার ওই হবে মহা যোগ ঐক্য মহৈক্য, মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। নিয়ম 5, অ বা আ ধ্বনির পরে অ বা ও বা ও ধ্বনি থাকলে উভয় মিলে ও ধ্বনি হবে। কি হবে, ও। যেমন দেখো, অ এর সাথে ও যোগ করলে ও, আ এর সাথে ও যোগ করলেও ও, অ এর সাথে ও যোগ করলেও ও, আবার আ এর সাথে যদি ও যোগ করা হয় তাও ও। উদাহরণ, বন যোগ ঔষধি বনৌষধি। জল যোগ ওকা জলৌকা জলৌকা। জলৌকা শব্দটা একটু নতুন না? এর অর্থ নিশ্চয় জানতে ইচ্ছে করছে। বাসাতে তোমরা অভিধান দেখবে না? অভিধানে কি লেখা আছে জানো? জলৌকা অর্থ হচ্ছে সংকুচিত ও প্রসারিত করতে পারে এমন মসৃণ ও পেশিবহুল দেহ বিশিষ্ট কেঁচো জাতীয় উভলিঙ্গ অমেরুদণ্ডী দুমুখ জলজ প্রাণী, যা জীবদেহের রক্ত চুষে খেয়ে জীবন ধারণ করে। কিছু বোঝা গেল? মানে জোক, যা মানুষের রক্ত খায়, জলে থাকে, সেই যোগকেই বলা হয় জলৌকা। ঠিক আছে, ওকে। এরপরে আ যোগ ও, মহাযোগ ঔষধি মহৌষধি, গঙ্গা যোগ গঙ্গোগ, চিত্ত যোগ ঔদার্য চিত্ত ঔদার্য, দিব্যযোগ ঔষধ দিব্য ঔষধ, মহাযোগ ঔদার্য মহৌদার্য, মহাযোগ উৎসুক্য মহোৎসুক্য। ঠিক আছে, চলে আসি 6 নম্বরে। অ আ ধ্বনির পরে রি থাকলে অর এবং রিথ থাকলে আর হয়। আমরা ধীরে ধীরে একটু জটিলের দিকে যাচ্ছি। আমরা অনেকগুলো সহজ সহজ পড়ে ফেলেছি। আচ্ছা, একটু আমরা কিন্তু এখানে তোমাদের বইয়ের সাথে কিন্তু নাম্বারিং গুলো মিলবে না, হ্যাঁ, কারণ আমি এখানে সহজ থেকে জটিল, জটিল থেকে জটিলতর এইভাবে কিন্তু তোমাদের এই সিরিয়ালটা সাজিয়েছি। নিয়মের যে ধারাবাহিকতাটা এভাবে এখানে সাজিয়েছি। দেখো এখানে কি বলেছে, অ আ ধ্বনির পরে রি ধ্বনি থাকলে অর হবে, অথবা যদি রিথ থাকে তাহলে হবে আর। আরো সহজ হবে যদি আমরা উদাহরণটা দেখি। দেখো, অ এর সাথে যদি রি হয় আমরা বলেছি কি হবে, অর। উদাহরণ, দেব যোগ ঋষি দেবর্ষি। এখানে অর কোথায় হলো, এই যে একটা রেফ এসেছে, উচ্চারণটা কেমন হচ্ছে বলো তো, দেবর্ষি। বুঝতে পেরেছো? দেবর্ষি, এই যে অর শব্দটা, অর ধ্বনিটা কিন্তু আমরা পাচ্ছি। দেখো, দেব এখানে একটা অ আছে, আবার ঋষি রি, দুটো মিলে হবে অর। এই ধ্বনিটা আমাদেরকে আমরা পেয়েছি এখান থেকে, দেবর্ষি। সপ্ত যোগ ঋষি সপ্তর্ষি, এই যে সপ্ত এর সাথে এই যে ঋষির শব্দটাতে যে একটা রেফ আছে, এর ফলে অর ধ্বনিটা কিন্তু আমরা পেলাম, সপ্তর্ষি। আবার আয়ের সাথেও যদি রি হয় তাহলে হবে অর, মানে রি থাকলে অর, রিথ থাকলে আর। দেখো, মহাযোগ ঋষি মহর্ষি, রাজা যোগ ঋষি
রাজর্ষি। উপরের গুলোতে অ এর সাথে যোগ করা হয়েছে, তারপরে আয়ের সাথে রি যোগ করা হয়েছে। এরপরে কি ঋত, ঋত যোগ করে কি পাচ্ছি আর, শীত যোগ ঋত, শীতার্ত। দেখো উচ্চারণটা কেমন হচ্ছে, আর্ত, মানে আর শব্দটা, আর ধ্বনিটা আমরা পাচ্ছি, শীত যোগ ঋত, শীতার্ত। ভয় যোগ ঋত, ভয়ার্ত। ঠিক আছে, ভয় আর্ত, এই যে আর ধ্বনিটা কিন্তু পাচ্ছি আমরা রেফ থাকার ফলে। আবার দেখো আ যোগ ঋত আর তৃষ্ণা যোগ ঋত। এখানে পার্থক্যটাকে, এখানে অ এর সাথে রি যোগ করা হয়েছে আর এখানে আয়ের সাথে রি যোগ করা হয়েছে। আর আ যোগ ঋত, তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত। অনেকে ভুল করো কি, সন্ধি বিচ্ছেদ যখন আমরা করতে দেই, তৃষ্ণার্ত শব্দটা সন্ধি বিচ্ছেদ করো, তখন কি লেখো, তৃষ্ণা যোগ আর্ত। শীতার্ত সন্ধি বিচ্ছেদ কি হয়, শীত যোগ আর্ত, আসলে আর্ত না, ঋত, ঋত। ঠিক আছে, ভয় যোগ ঋত, ভয়ার্ত, ক্ষুধার্ত যোগ ঋত, ক্ষুধার্ত। ঠিক আছে, ক্ষুধার্ত না কিন্তু, ক্ষুধার্ত। ঠিক আছে, চলে যাই 7 নম্বরে। ই ধ্বনির পরে রস্বই বা দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে দীর্ঘই ধ্বনি হয়। ঠিক আছে, ই রস্বই বা দীর্ঘইর পরে আবার রস্বই বা দীর্ঘই আসলে দুটো মিলে আমরা ফলাফল পাবো দীর্ঘই। খুব সহজ, রস্বই যোগ রস্বই সমান দীর্ঘই, অতি যোগ ইত সমান অতীত। এই যে দেখো এখানে একটা তয় ইকার আছে আর এখানে ই, দুটো ই মিলে হয়ে গেল দীর্ঘই, অতীত বানানে দীর্ঘই। আসলে সন্ধি নিয়মটা যদি আমরা জানি যে অতীত শব্দটা একটা সন্ধির মাধ্যমে গঠিত শব্দ, তাহলে অতীত বানানটা লেখার সময় কখনোই আমি তয়ের রস্বইকার দিতে পারবো না, কারণ আমি জানি সন্ধি করে যখন শব্দটা হয়েছে তখন অবশ্যই এখানে দীর্ঘ ইকার হবে। এই যে সবগুলো দীর্ঘ ইকার, যাই করি না কেন সন্ধির মাধ্যমে হয়েছে মানেই দীর্ঘ উকার, সন্ধির মাধ্যমে হয়েছে মানেই দীর্ঘ ইকার। দেখো অভিযোগ ইষ্ট, অভিষ্ট, ওহো এখানে তো অভিষ্ট বানানটা আসলে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে অভিষ্ট বানানটা কি হবে বলতো, ভয়ে দীর্ঘ ইকার হবে। ঠিক আছে, এখানে কিন্তু অভিষ্ট বানানটা ভয়ে দীর্ঘ ইকার হবে, একটু তোমরা সংশোধন করে নিও। এরপরে পরিযোগ ইক্ষা, পরীক্ষা, দেখো ই এবং দীর্ঘ ই দুটো মিলে দীর্ঘ ইকার। আবার অধিযোগ ঈশ্বর, অধীশ্বর, এখানেও তো একই ঘটনা, খুব দ্রুত আসলে টাইপ করতে গিয়ে কিছু ভুল থেকে গেছে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি হবে, অধীশ্বর, এখানে হবে অভীষ্ট। ঠিক আছে, তারপর সতী যোগ ইন্দ্র, দেখো দীর্ঘ ইকার তার সাথে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার তার সাথে হ্রস্ব ইকার, এই দুটো যোগ করতে সতীন্দ্র, যোগী যোগ ইন্দ্র, যোগীন্দ্র। দীর্ঘের সাথে দীর্ঘই যোগ করে দীর্ঘ ইকার, সতী যোগ ঈশ, সতীশ, মহি যোগ ঈশ্বর, মহিশ্বর। চলে আসি 8 নম্বরে। ই ধ্বনির পরে দীর্ঘই রস্বই বা দীর্ঘই ধ্বনি ব্যতীত অন্য কোন ধ্বনি যদি থাকে তাহলে হবে জফলা। দেখো আমরা 7 নম্বরে কি করেছি একটু দেখি, যে রস্বই বা দীর্ঘইর পরে রস্বই বা দীর্ঘই যদি থাকে তাহলে দুটো মিলে হবে দীর্ঘ ইকার। এর পরেরটাতে কি বলেছে, বলেছে যে রস্বই দীর্ঘই ব্যতীত অন্য ধ্বনি থাকলে, অন্য ধ্বনি কিরকম হতে পারে, দেখো অ, আ, রস্বই দীর্ঘের সাথে আবার অ অথবা আ, আবার উ হতে পারে, এ হতে পারে, কি হবে, জফলা হবে। জ অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ বা ফলা হিসেবে দেখানো হয়েছে। তাহলে রস্বই ই যোগ অ, জফলা। অতি যোগ অন্ত, অত্যন্ত, দেখো এই যে ইকার বা ই ধ্বনি এর সাথে অ, ই যোগ অ, উত্তরে ফলাফল একটা কি পাবো, জফলা পাবো, যেটা আমাদের সন্ধিবদ্ধ শব্দতে আমরা প্রয়োগ করব, অত্যন্ত, এই যে একটা জফলা। ই যোগ আ, ইতি যোগ আদি, ইত্যাদি, এই যে একটা জফলা। আবার দীর্ঘইর সাথে অ, নদী যোগ অম্বু, নদ্যম্বু, মসি যোগ আধার, মৎস্যাধার, অতি যোগ উক্তি, অত্যুক্তি, প্রতিযোগ এক, প্রত্যেক। ঠিক আছে, 9 নম্বর। উ ধ্বনির পরে রস্ব দীর্ঘ ধ্বনি থাকলে উভয় মিলে দীর্ঘ উকার হয়। হ্যাঁ,
মরু যোগ উদ্যান, মরুদ্যান, দুটো মিলে আমরা বলেছি যে দুটোই যদি রস্য হয় দীর্ঘ উকার, আবার একটা রস্য একটা দীর্ঘ দীর্ঘ উকার, প্রথমটা দীর্ঘ পরেরটা রস্য দীর্ঘ উকার, দুটোই দীর্ঘ উকার, অর্থাৎ যেভাবেই আসুক না কেন ধ্বনিগুলো ফলাফলে আমরা পাবো দীর্ঘ উ। খুব সহজ। মরুযোগ উদ্যান, মরুদ্যান, কটুযোগ উক্তি, কটুক্তি। এই যে দেখো অনেকগুলো কিন্তু আসলে এখানে দীর্ঘ উ হবে, তাই তো। লঘুর্মি, বধূযোগ উৎসব, বধূৎসব, বধূযোগ উক্তি, বধুক্তি, ভূযোগ ঊর্ধ্ব, ভূর্ধ্ব, সরজু যোগ উর্মি, সরজুর্মি। এখন বলো সরজুর্মি শব্দটার অর্থ কি? এটা বোধহয় নতুন তোমাদের এতগুলো শব্দের মধ্যে, এই শব্দটা হয়তো নতুন হতে পারে। সরজু মানে কি? সরজু একটা নদীর নাম, ঠিক আছে। সরজু যোগ উর্মি, সরজুর্মি মানে সরজু নদীর ঢেউ, ঠিক আছে। ওকে, এরপরে 10 নাম্বার। ধ্বনির পরে ধ্বনি ব্যতীত অন্য ধ্বনি থাকলে হবে বফলা। কেমন ইন্টারেস্টিং না? দেখো আমরা কিন্তু আরেকবার ব্যাকে যাই। ধ্বনির পরে ধ্বনি ব্যতীত অন্য স্বর থাকলে কি পেয়েছি? জফলা। আবার বলছে যে ধ্বনির পরে ধ্বনি ব্যতীত অন্য স্বর থাকলে কি হবে? বফলা। যেমন দেখো এর পরে ধ্বনি ব্যতীত অন্য ধ্বনি অ, আ, ই, এ, হ্যাঁ, এই সমস্ত যখন এসেছে তখন পেয়েছি বফলা। বয়ের সাথে আমরা আমাদের শব্দে যে শব্দটা থাকবে, অ থাকলে অ যোগ করা হবে, আ থাকলে আ, ই থাকলে ই, দীর্ঘই থাকলে দীর্ঘই। যেমন সু যোগ অল্প, স্বল্প। এখানে সু আমাদের প্রথম পদ, ঠিক আছে, উকার আছে সুতে, যোগ অল্প। এই অল্প এই স্বরে অ এর জায়গায় তাহলে কি হবে? মানে যেহেতু বলা হয়েছে অন্য ধ্বনি থাকলে, হ্রস্ব দীর্ঘর পরে এই ধ্বনি ব্যতীত অন্য ধ্বনি থাকলে কি হবে? বফলা থাকবে। এই অটা হয়ে গেল কি? বফলা, ঠিক আছে। এই অ আর এই ব একসাথে চলে আসলো এই শয়ের সাথে, হ্যাঁ, শয়ে ব, আর এর সাথেই অধ্বনি আছে একটা, আর এই যে লয়ে প, এটা কিন্তু অবিকৃত থেকে গেল। বুঝতে পারলে বিষয়টা? আরেকটা দেখি। এই যে দেখো সু যোগ আগত, স্বাগত। এই সু এই সুটা এখন পরিবর্তিত হয়ে কি হবে? যেহেতু উকার আছে তার সাথে আকার আছে, যোগ করা হলো, হ্যাঁ, উকারের পরিবর্তে হয়ে যাবে ব, এবং এই আধ্বনিটা এর সাথে যোগ করা হবে। ব ফলা হলো আর আধ্বনিটা যোগ করা হলো হয়ে, আর এই গত এখানে অবিকৃত, তাহলে স্বাগত। আরেকটা দেখো অনু যোগ ইত, অন্বিত। তাহলে ও নু, এখানে 9 হ্রস্ব উকার, এই 9 হ্রস্ব উকারের পরিবর্তে কি হবে? বফলা হবে, এই যে বফলা, হ্যাঁ। তারপরে এখন একটা ই আছে, ই যোগ করা হয়েছে, তাই না? এই যে বয়ের সাথে ই, এই ইটা এখানে ইকার হিসেবে চলে আসবে, এই ইটা এখানে ইকার হিসেবে চলে আসবে। তারপরে ত, অন্বিত। তনু যোগ দীর্ঘ ই, তন্নি, তার মানে 9 এর সাথে একটা বফলা হবে, আর দীর্ঘ ইটা ইকার হিসেবে চলে আসবে, দীর্ঘ ইকার হয়ে গেল তন্নি। এরপরে অনুযোগ এসন, অন্বেষণ, একইভাবে। তাহলে নিয়ম হচ্ছে কি, যে ধ্বনির পরে যদি ধ্বনি ব্যতীত অন্য কিছু থাকে তাহলে হচ্ছে বফলা, আর আগে এবং পরে দুটোতেই যদি ধ্বনি থাকে, যেমন 9 নম্বরটার নিয়মটাতে কি ছিল, যে দুটোই ধ্বনি, তাহলে ফলাফলেও ধ্বনি, ঠিক আছে। সহজ, খুব একটা কিন্তু কঠিন না। এরপরে 11, রিকারের পরে রি ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধিতে র ফলা হয়, অর্থাৎ রিকারের পরে রি ছাড়া অন্য কিছু যদি হয় সন্ধিতে সেটা র ফলা হয়ে যায়। যেমন রি যোগ অ, এইটা র আসলে র ফলা হয়ে যাবে, এই যে র, এই র গুলো কি? র ফলা, হ্যাঁ। অ, আ, ই, উ যাই থাকুক না কেন, রি এর পরে এই যে অন্য ধ্বনি আছে এগুলো মানে হচ্ছে র ফলা। পিতৃ যোগ অনুমতি, দেখো এই ত এর সাথে রিটা উঠে গেল, এই যে র ফলা চলে আসলো, ত এর সাথে এটা র ফলা, পিতৃ অনুমতি। পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ, এই যে পিতৃ, ত এর রিকারটা হয়ে যাচ্ছে র ফলা, এই যে আধ্বনি যোগ করা হয়েছে, এই যে আধ্বনি থাকবে, তার মানে ত এর র ফলায় আকার, পিত্রাদেশ। আবার পিতৃ যোগ ইচ্ছা, পিতৃচ্ছা, যে রিকার হয়ে যাচ্ছে র ফলা, ইধ্বনি ইকার, ইধ্বনি হয়ে যাচ্ছে ইকার, ঠিক আছে, পিতৃচ্ছা। আবার মাতৃ যোগ উপদেশ, মাতৃ উপদেশ, রি হয়ে যাচ্ছে র ফলা, উধ্বনি এখানে,
ঠিক আছে, তাহলে রিকারের পরে বিভিন্ন অনুস্বর থাকলে সেটা র ফলায় পরিণত হবে। 12 নাম্বার, পূর্বপদে এ, ওই, ও, ঔ এগুলো থাকলে কি হবে? সন্ধিতে তা অয়, আয়, অব, আব হয়ে যাবে। অর্থাৎ এ থাকলে অয়, ওই থাকলে আয়, ও থাকলে অব, ও থাকলে আব। ঠিক আছে, উদাহরণ দেখো, এ যোগ অ সমান অয় যোগ অ। এই অটা মানে কি? মানে পরপদে যদি অ থাকে তাহলে সেটা অই থাকবে, কিন্তু পূর্বপদে, এই যে বলা হয়েছে পূর্বপদে যদি এ, ওই, ও, ঔ থাকে তাহলে কি হবে? পূর্বপদে এ থাকলে অয়, ওই থাকলে আয়, ও থাকলে অব, ও থাকলে আব। অয়, আয়, অব, আব। ঠিক আছে, দেখো, নে যোগ অন নয়ন, এখানে কি হলো? একার আছে পূর্বপদে, তাহলে কি হবে? ন যোগ অয়, একার থাকলে যেহেতু অয় হয়, তাই না? এ থাকলে কি হয়? অয়, এই যে অয়, তাহলে নয়ের সাথে আমরা নিয়ে আসবো অয়, তাহলে কি হবে? নয়। এখন এই নয়ের সাথে এই যে নে যোগ অন, এই অনটাকে যদি আমরা এক করে দেই তাহলে কি হবে? নয় যোগ অন। যে দেখো অনেকগুলো প্রিন্টিং মিস্টেক আছে আসলে আজকে তাড়াহুড়ো কাজ করার জন্য। এটা হচ্ছে কি? নয়ন। হ্যাঁ, নয় যোগ অন, টাইপিং মিস্টেক, নয়ন। ঠিক আছে, নয়ন। তোমরা একটু বুঝে নিও বাবা, এটা এইটুকু বোঝার মতো যোগ্যতা তোমাদের আছে নিশ্চয়ই। নয় যোগ অন সমান হচ্ছে নয়ন। ঠিক আছে, আবার নই যোগ অক সমান নায়ক, ন যোগ আয় সমান নায়। কারণ ওই থাকলে কি হবে? আয় হবে, এর ফলে কি হবে? নায়, তার সাথে অক যোগ করলে হবে নায়ক। ঠিক আছে, আবার পো যোগ অন পবন, ওকার থাকলে কি হবে? ও থাকলে অব, তাহলে পয়ের সাথে অব হবে পব, তারপরে পব যোগ অন পবন। একইভাবে পৌ যোগ অক পাবক, মানে পয়ের সাথে আব পাব, পাবের সাথে অক পাবক। খুব কিন্তু আসলে কঠিন না, যদি একটু বুঝে বুঝে পড়া যায় তাহলে খুব কঠিন কিছু না। আর আমি খুবই দুঃখিত, কিছু কিছু জায়গায় আসলে রিচেক করা হয়নি আজকে, এই কারণে এই দু একটা ভুল ত্রুটি থেকে গেছে, আরো থাকতে পারে, হয়তো আমার চোখে পড়লো না, কিন্তু আমার স্টুডেন্টরা অনেক স্মার্ট, তারা নিশ্চয়ই সেই জায়গাগুলো বুঝে নিতে পারবে। ঠিক আছে বাবা। 13 নাম্বার, নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ সন্ধি কি হচ্ছে? কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ যেগুলো নিয়মের ব্যতিক্রম। যেমন কুলযোগ অটা কুলোটা, গোযোগ অক্ষ গবাক্ষ, প্রযোগ উড়ো প্রৌঢ়, অন্য যোগ অন্য অন্যান্য, পরযোগ পর পরস্পর, গোযোগ অস্থি গবাস্থি, এগুলোর কোনো নিয়ম শৃঙ্খলা নেই, এগুলো তোমাকে এমনিই মুখস্থ করতে হবে, যে কয়টা ব্যতিক্রম হিসেবে মনে রাখতে হবে। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, এর মধ্যে একটা হয়তো দিয়ে দিল, সে কারণে। আবার এছাড়া সন্ধি বিচ্ছেদ হিসেবেও আসতে পারে, যে অন্যান্য শব্দটির সন্ধি বিচ্ছেদ করে দেখাও, তখন তোমাকে লিখতে পারতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের সহায়ক হবে লেকচারটা যখন তোমরা বাড়িতে সংস্কৃত স্বরসন্ধি পড়তে বসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। এরপর ব্যঞ্জন সন্ধি নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।